রাত ৯টা ১০। সবেমাত্র অফিস ছুটি হলো আমার। অফিস শেষে বাড়ির পথে হাঁটছি। আমি শাকিল আহমেদ, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। অফিস থেকে আমার বাড়ি ১০ থেকে ১৫ মিনিটের পথ। পরিবেশটি আজ বেশ ঠান্ডা। প্রচণ্ড গরমের মাঝে হঠাৎ ঠান্ডা পরিবেশ পেয়ে মনটা জুড়িয়ে যাওয়ার কথা, কিন্তু কেন জানি মনের মধ্যে খুব অস্থির লাগছিল। মায়ের কথা আজ ভীষণ মনে পড়ছে। মাকে ছেড়ে এই শহরে থাকতে আমার একদমই ভালো লাগে না। ভালো না লাগলেই বাকি, আমি একমাত্র ছেলে, আমার উপর সব দায়িত্ব। মাকে এত করে বলেছি আমার সাথে শহরে থাকতে, কিন্তু কে শোনে কার কথা। সে স্বামীর ভিটা ছেড়ে এক চুলও সরতে রাজি না। বাবাকে প্রচণ্ড ভালোবাসত মা, আমিও বাবাকে ভালোবাসি, যদিও বেশি স্মৃতি নেই আমার। বাবার কথা মনে হলে বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে। আমি ছোট থাকতেই বাবাকে হারিয়েছি। বাবার আদর শাসন কোনোটাই ভালোভাবে পাওয়া হয়নি। তবে মা আমাকে কখনোই কিছুই বুঝতে দেয়নি। অনেক আদর যত্ন করে আমাকে বড় করেছে। আর এখন আমি লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত। এখন মায়ের জন্য কিছু না করলে আমার নিজেরই শান্তি মিলবে না। আর সে উদ্দেশ্যেই আমি মাকে গ্রামের বাড়িতে রেখে আমি শহরে চলে আসি। মায়ের মায়াবী চেহারা মনে করে রাস্তা দিয়ে হাঁটছি। বেশ অন্ধকার ঘেরা রাত, আকাশ জুড়ে কালো মেঘের ঢেউ, কখন জানি বৃষ্টি নামবে। মায়ের কথা ভাবতে ভাবতে আচমকা আমার ফোনের রিং বেজে উঠল। ফোন হাতে নিয়ে রিসিভ করতে ওপাশ থেকে মায়ের কণ্ঠ ভেসে আসলো। কেমন আছিস বাজান? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি বাবা। এ কি মা, তোমার তো বেশ কাশি বেড়েছে, তারপরও বলছো ভালো আছো? শ্বাসকষ্ট কি আবারও বেড়েছে? ও কিছু না বাবা, ঠিক হয়ে যাবে। তুই এসব নিয়ে একদম চিন্তা করিস নে। তুমি কিছু না বললেও বেশ আমি বুঝতে পারছি ডাক্তার না দেখালে ঠিক হবে না। আমি এখনই আসছি। না রে বাজান, এত রাতে এত দূর থেকে আসার দরকার নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি ভালোভাবেই বাড়ি পৌঁছাবো। মায়ের সাথে কথা বলে আমি সে মুহূর্তেই গাড়ি খুঁজতে লাগলাম। শহরের রাস্তায় এত গাড়ি, কিন্তু এখন চোখের সামনে কোনো গাড়িই পড়ছে না। দু একটা গাড়িও যাচ্ছে সামনে দিয়ে, তবে আমি হাত দিয়ে তাদের ডাকলেও তারা থামছে না। বুঝলাম তারা কেউই যেতে আগ্রহী না। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটোকে আসতে দেখে আমি হাত উঠালাম। ভাগ্যক্রমে অটোটি আমার সামনে দাঁড়ালো। ভাই, যাবেন নাকি পিছুল গাড়ি গ্রামে? না বাপু, এত রাতে এত দূরের পথে আমি যেতে চাচ্ছি না। আপনারা কেউই না গেলে আমি কিভাবে যাই বলুন তো? বলি, যানবাহন আর কেন আবিষ্কার হয়েছে? দূরের পথে যাওয়ার জন্যই তো নাকি? এত লেকচার তো দিতে বলিনি ভাই। দ্বিগুণ ভাড়া দিব ভাই, চলো না। আমার কথায় অটোওয়ালা কিছুক্ষণ চুপচাপ করে রইল। হাবভাব দেখে বোঝা যাচ্ছে সে যেতে আগ্রহী। ঠিক আছে, তবে আমি গ্রামের ভিতরে যেতে পারবো না, ওইদিকে রাস্তা বেশি খারাপ। আমি আপনারে বটতলার মোড়ে নামাইয়া দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, তবে তাই চলুন, তারপর না হয় আমি কষ্ট করে হেঁটে যাব। অটোতে বসে মনের অস্থিরতাটা খানিকটা কমলো, কিন্তু একটা চিন্তা বারবার মনে আসছে। আমি কি আজ নিরাপদে মায়ের কাছে ফিরতে পারবো? নিজের চিন্তায় নিজেই অবাক হলাম। এমন ভাবার তো কোনো মানে নেই। অটোওয়ালা বটতলা পর্যন্ত নামিয়ে দিলে বাকি রাস্তা আমার পায়ে হেঁটে যেতে পারবো। রাস্তার অবস্থা ভালো না, আমার হেঁটে যেতেই অনেক সমস্যা হবে। না হয় অটোওয়ালাকে আর কিছু টাকা বাড়িয়ে রাজি করাতে পারতাম। আমার চিন্তার মধ্যেই হঠাৎ অটো থামিয়ে অটোওয়ালা আমাকে বলল, নাই বা বলেন বাবু। বটতলিতে কি চলে এসেছেন? না আসি নাই, কিন্তু আমি আর সামনে যাইতে পারব না বাবু। যেতে পারবেন না মানে? আপনার সাথে তো কথা হয়েছিল আপনি বটতলিতে আমাকে নামিয়ে দেবেন। কথা হয়েছিল ঠিকই, কিন্তু আমি আর যাইতে পারব না। আমার ভাড়াটা আমার দিয়ে দেন। এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমারে আবার বাসায় যাইতে হইবে, অনেক রাত হইয়া গেছে। বেশি রাত হইলে বাড়িতে আর ঢুকতে পারব না। হ্যাঁ, এছাড়া এরপরে রাস্তায় কিছু সমস্যা আছে বাবু। কী সমস্যা আছে? শুনেছি এই রাস্তায় সব আত্মাদের আড্ডাখানা। ভূত প্রেত আত্মা, এই যুগে এসে এসব বিশ্বাস করেন আপনি? রহস্যময় এই পৃথিবীতে সবই সম্ভব বাবু। আপনি কষ্ট করে হাইটটা যান, আমার আপনার মতো অত সাহস নাই। অটোওয়ালা কিছুতেই আর যেতে রাজি হলো না। বাধ্য হয়ে রাগ করে ভাড়াটা দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। সাবধানে যাইয়েন ভাইজান।
পূর্ণিমার রাত ঝকঝকা হলেও ভয়ঙ্কর আছে। তাছাড়া লোকমুখে এই রাস্তা সম্পর্কে অনেক কিছুই শুনেছি। এসব বানোয়াট কথা ছাড়া আর কিছুই নয়। অটোওয়ালার কথায় মেজাজ খারাপ হয়ে গেছে। বর্তলি পর্যন্ত তো নামিয়ে দিলই না, উল্টো আরো ভয় দেখিয়ে চলে গেল। যদিও এত ঢুঙ্কো কথায় আমি ভয় পাই না, ছোটবেলা থেকেই আমার অনেক সাহস। সচক্ষে ভূত দেখার উদ্দেশ্যে কতবার যে কত কবরস্থানে গিয়েছি, কত শ্মশান ঘাটে গিয়েছিলাম। ভূত থাকলে অবশ্যই তো দেখতে পেতাম, তাই এসবে আর ভয় লাগে না। স্তব্ধ রাতে একা একা হাঁটছি। দুই পাশে ঘন জঙ্গল। মায়ের জন্য মনটা অনেক ছটফট করছে। ইচ্ছে করছে পাখির মতো উড়ে বাড়িতে চলে যাই। কিছু দূর যেতেই হঠাৎ রাস্তায় একপাশে জঙ্গলের ভেতর মিটমিট করে আলো জ্বলতে দেখলাম। এত রাতে জঙ্গলের ভিতর আলো জ্বলছে, ব্যাপারটা কি? আমার মনের ভিতর এরকম কৌতূহল তৈরি হলো। ব্যাপারটা সচক্ষে দেখার জন্য আমি জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। একটু দূর থেকে কয়েকজন লম্বা লম্বা লোককে দেখা যাচ্ছে। এত রাতে এরা এখানে কি করছে? কোনো সমস্যা হয়েছে? লোকগুলো বিপদে পড়েছে কিনা এমন চিন্তা করে আমি তাদের দিকে এগিয়ে গেলাম। এখানে কিছু হয়েছে ভাই? আমার কথা শুনে সেখানে উপস্থিত সবাই আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রইল। তাদের দেখে আমি যেমন অবাক হয়েছি, তাদের চাহনি দেখেও আমার মনে হয়েছে তারাও এই মুহূর্তে এখানে কাউকেই আশা করেনি। আমার কথা শুনে একটা লম্বা লোক আমার কাছে এগিয়ে আসে। আমরা পিকনিক করছি, পিকনিক করবে আমাদের সাথে? লোকটার কথায় আমি পুরোই থ মেরে দাঁড়িয়ে গেলাম, যেন কিছুই শুনতে পাইনি। লোকটা আমাকে চুপ করে থাকতে দেখে আবারও বলল, এসো পিকনিক করি। না না ভাই, আমি পিকনিক করব না। আমি তো ভাবছি এখানে কেউ হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্য করার জন্য আমি চলে এসেছি। আমরা কেউ বিপদে পড়িনি, তুমি আমাদের সাথে পিকনিক করো। না, আমি পিকনিক করব না। এই মুহূর্তে আমার বাড়িতে যাওয়া খুব দরকার। আমরা না চাইলে তুই আজকে বাড়িতে যেতে পারবি না। তুই যদি আমাদের সাথে পিকনিক না করিস তাহলে আজ রাতটায় তোর জীবনের শেষ রাত হবে। লোকটার কথায় আমি ভরকে গেলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরেই তাদের চেহারা দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। লোকগুলোর চেহারা হঠাৎ করেই পাল্টে গেল। রক্তমাখা মুখ দেখে আমি ভয়ে আর কিছুই কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমি ভয়ে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছি। নড়বার শক্তি পর্যন্ত নেই আমার মধ্যে। ভাবলাম পালিয়ে যাব। ঠিক সে সময় লম্বা একটা হাত এসে আমার গলা চেপে ধরল। কিছু বুঝে ওঠার আগে আমাকে শূন্যে ভাসিয়ে নিল। ভয়ঙ্কর চেহারা সেই লোকটি। ভয় আর যন্ত্রণায় আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমি শেষবারের জন্য আমার মায়ের চেহারাটা মনে করার চেষ্টা করছি। ভয়ঙ্কর দেখতে লোকটা এবার আমাকে দূরে ফেলে দেয়। আমি একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরলে আমি নিজেকে একটা জঙ্গলে দেখতে পাই। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। আমার সামনে পড়ে আছে কিছু খাবার আর মাংসের হাড়গোড়। ধীরে ধীরে রাতের সব ঘটনা আমার মনে পড়ে যায়। জঙ্গলে সেই লোকগুলো কিছুতেই স্বাভাবিক কোনো মানুষ ছিল না। তাদের ভয়ঙ্কর চেহারা মনে করতেই আমার শরীর শিউরে ওঠে। আমি তো ধরেই নিয়েছিলাম কালই আমার শেষ রাত। ওই লোকগুলোর হাতে আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি। মায়ের কথা মনে পড়ে আমার। কাল রাতে মায়ের কাছে পৌঁছাতে পারিনি। আমি বাড়ির দিকে হাঁটা দিই। কাল রাতে ভয়াবহ সেই লোকগুলোর কথা আমি কিছুতেই ভুলতে পারবো না। আগে জিন ভূত বিশ্বাস ছিল না আমার, কিন্তু কাল রাতে আমার সাথে ঘটে গেল। তারপর থেকে মনে হয়েছে জিন ভূত সত্যিই আছে। ভাগ্যক্রমে আমি গতকাল বেঁচে গেছি। অতিচিৎকার হয়েছে আমার। আর কখনো এত বেশি সাহস দেখাতে যাব না। অতিরিক্ত সাহসের জন্য কাল মরতে মরতে ফিরেছি। এসব ভাবতে ভাবতে আমি বাড়ির সামনে চলে আসি।
ডাক্তারি পেশায় অভিজ্ঞতা আমার অনেক দিনের। প্রায় 5 থেকে 7 বছরের কেরিয়ারে অনেক ধরনের রোগীর সম্মুখীন হয়েছি। কিছু রোগীর চিকিৎসার অভিজ্ঞতা খুবই ক্ষীণ, আবার কিছু রোগীর চিকিৎসার অভিজ্ঞতা স্মরণে আসলেই মনের অজান্তে কেমন যেন একটা ভালো লাগার সৃষ্টি হয়। মনে হয় কিছু মানুষের মুখে হাসি তো ফুটাতে পেরেছি। যাই হোক, আজ সারাদিন খুবই গভীর বৃষ্টি। চেম্বারে তেমন কোনো রোগীও আসছে না, তাই ভাবছি আজ একটু তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। হ্যালো হ্যালো, কে বলছেন? ডাক্তার সাহেব, আমি আতিক বলছি। আমার মাকে বাঁচান, আমার মা খুবই অসুস্থ। এক্ষুনি আমার বাড়িতে আসুন। কি হয়েছে আপনার মার? কোথা থেকে বলছেন আপনি? আমি উত্তরপাড়ার আতিক বলছি। কিছুদিন আগে আপনার চেম্বারে এসেছিলাম, কিন্তু আপনাকে পাইনি। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে কিভাবে দয়া করে আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব। আপনি এক্ষুনি একবার আমার বাড়িতে আসুন, তা না হলে হয়তো আমার মাকে বাঁচাতে পারবো না। আমি আপনাকে এগিয়ে নেওয়ার জন্য চৌরাস্তার মোড়ে অপেক্ষা করব। যেহেতু ডাক্তারের ধর্মই হলো মানব কল্যাণ, তাই কোনো দ্বিধা না করে অতি বিলম্বে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে ছাতাটি নিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টির প্রখরতা ও বাতাসের তীব্রতা এতই যে ছাতিটি ঠিকভাবে ধরে রাখতে খুবই সমস্যা হচ্ছে। কিন্তু এই টিপ টিপ বৃষ্টি ও শীতল বাতাস সব সময় আমার মনের মধ্যে কেমন যেন এক সাহিত্যিক ভাব উকি মারে। শৈশবকালের অনেক স্মৃতি আমার চোখের সামনে ভেসে ওঠে এবং নিজের অজান্তেই মনের মধ্যে কিছু ছন্দের সৃষ্টি হয়। বৃষ্টি তুমি এসো এ হৃদয় মাঝে গেয়ে যাও গান, বৃষ্টি তুমি এসো এ হৃদয় মাঝে ফিরিয়ে দাও আমার অতীতের ক্ষণ, বৃষ্টি তুমি এসো, তুমি এসো এসো। আমি আসলে এরকমই, শুধু ছন্দই নয়, আমার জীবনের কোনো সমীকরণই আজও আমি সম্পূর্ণ মিলাতে পারিনি। ঘর খুলিয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরিতে যাই, আমার হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই। সাহিত্যে আমার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পর্যাপ্ত শব্দের অভাবে এক রসকসহীন ছন্দবিহীন ডাক্তারি পেশা বেছে নিয়েছি। এই যে ডাক্তার বাবু, আমি আতিক, আপনার জন্যই অপেক্ষা করছি। ও তুমি আতিক, তোমাকে তো খুবই অস্থির দেখাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, চলো দেখি তোমার মায়ের কি অবস্থা। এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি এত কষ্ট করে এসেছেন, তার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আরে ডাক্তারদের ধর্মই তো হলো রোগীর সেবা করা। এখন তোমার মায়ের কি অবস্থা সেটা বলো। জানি না কি হয়েছে, অনেকদিন ধরেই শরীরটা বেশ খারাপ। আর্থিক অসচ্ছলতার কারণে ডাক্তারও দেখাতে পারেনি। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো এবার, দেখি তোমার মায়ের কি হয়েছে। আতিকের মাকে দেখে যতটুকু বুঝলাম তার অবস্থা খুবই খারাপ। তাকে আরো আগে থেকেই চিকিৎসা দেওয়া উচিত ছিল। আমি বেশ কিছু ঔষধ এখানে লিখে দিয়েছি, তুমি যত তাড়াতাড়ি পারো ওষুধগুলো এনে তোমার মাকে খাইয়ে দাও। জি ডাক্তার বাবু, আমি ওষুধগুলা এখনই আনার ব্যবস্থা করছি। আর শোনো, তোমার মায়ের অবস্থা খুবই খারাপ। তুমি 2 দিন পর তোমার মাকে নিয়ে অবশ্যই আমার চেম্বারে দেখা করবে। আর যদি এর মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোনে জানাবে। এরপর প্রায় সপ্তাহখানেক কেটে গেল, কিন্তু আতিক তো ওর মাকে নিয়ে এখনো আসলো না, এবং ওর মায়ের এখন কি অবস্থা তাও তো কিছু জানালো না। যদিও আমি বেশ কয়েকবার ওর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওকে পাইনি।
পরদিন সকালে আমি কৌতূহলবশত আতিকের খোঁজে আতিকের বাড়ির সামনে আসি, কিন্তু তার বাড়ির সামনে এসে দেখি এখানে কোনো বাড়িই নেই। এখানে না আতিকের বাড়ি ছিল, বাড়িটি কোথায় গেল? আমি বিষয়টি দেখে খুবই হতভম্ব হয়ে গেলাম। এখানের চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে বহু বছরের পরিত্যক্ত একটি জায়গা। তাহলে কি আমি ভুল কোথাও চলে এসেছি? এই যে কাকু, শুনছেন? একটু এদিকে আসবেন। কি হয়েছে বাবা? তুমি এখানে কি করছো? এই যে এখানে একটা বাড়ি ছিল না, আতিক নামের একটি ছেলে তার বৃদ্ধ মাকে নিয়ে এখানে থাকতো। এখানে বাড়ি? কিভাবে? এই জায়গাটি তো বেশ কয়েক বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কি বলেন? আমি তো কিছুদিন আগেই এখানে এক বৃদ্ধার চিকিৎসা করে গিয়েছি। কি বলছো তুমি এসব? তোমারও কি অন্যদের মতো মাথা খারাপ হয়ে গেল নাকি? এখানে তো গত 20 বছর যাবৎ কেউ থাকে না। তাহলে আমি গত সপ্তাহে কার কাছে এসেছিলাম আর কারই বা চিকিৎসা করে গেলাম? তাহলে তুমি ওদের অপচয়ের কবলেই পড়েছিলে। তোমার মতো অনেক ডাক্তারই এই ঘটনার সম্মুখীন হয়েছিল। এখানে বেশ কয়েক বছর আগে একটা ছেলে তার বৃদ্ধ মাকে নিয়ে থাকতো। তার মা ছিল শারীরিকভাবে খুবই অসুস্থ। তাদের আর্থিক অসচ্ছলতার কারণে তার মাকে ডাক্তার দেখাতে পারেনি। ওই ছেলেটা অনেক ডাক্তারদের দুয়ারে দুয়ারে দৌড়িয়েছে, কিন্তু বিনা অর্থে কোনো ডাক্তারই তার মাকে চিকিৎসা করতে রাজি হয়নি। তারপর ওই বৃদ্ধ মহিলা বিনা চিকিৎসায় এই বাড়িতে মারা যায়। তার মায়ের মৃত্যুর শোকে পাগল হয়ে ছেলেটাও আত্মহত্যা করে। তারপর থেকে মাঝে মাঝে তোমার মতো অনেক চিকিৎসকই এখানে আসে। তুমি বরং এখান থেকে এখনই চলে যাও। মুরব্বির কথা শুনে আমি খুবই হতভম্ব হয়ে গেলাম। সামান্য কিছু অর্থের জন্য মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে? এই সমাজ ওদের সাথে এতটাই নিষ্ঠুর আচরণ করেছে যে 20 বছর পরেও তাদের আত্মা এখনো মুক্তি পায়নি। ওরা হয়তো কিছু বলতে চায়। আমি আর কাউকে চিকিৎসার অভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হতে দেব না। আমি আজও আতিকদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকি, যদিও জানি ওর সাথে আর কখনোই দেখা হবে না। তবে একবার যদি ওর দেখা পাই, ওর কাঁধে হাতটি রেখে বলতাম, আতিক, চিন্তা করিস না, তোর মায়ের মতো আর কোনো মাকেই আমি বিনা চিকিৎসায় মরতে দেব না। তোকে কথা দিলাম আমি যতদিন বেঁচে আছি এই গ্রামের কোনো মাই বিনা চিকিৎসায় মারা যাবে না।